মমতা ব্যানার্জির সাথে আমার সরাসরি লড়াই। শওকত সাহেবের মতো নেতা তৃণমূল কংগ্রেসের মানে 500-700 আছে। কালকে শওকত সাহেবকে মনে করলে বসিয়ে দেবে। সুতরাং আমার লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির এই সিস্টেমের বিরুদ্ধে। আমার ফোকাস মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে সেটা চলবে। এই চুনোপটি শওকত মোল্লাদের আমি কোনো উত্তর দেবো না। ব্যানার্জিকে এখন কারা চাইছে দেখুন, একটা হচ্ছে বিজেপির ভয় দেখিয়ে যে মানুষগুলোকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে সেটা, দ্বিতীয়ত তৃণমূলে থেকে করে কামিয়ে খাচ্ছে এই মানুষজন ছাড়া না হিন্দু না মুসলমান কে মমতা ব্যানার্জির মুখাপেক্ষী হয়ে আছে। এসআইআর নিয়ে আছে পলিটিক্স হচ্ছে, এর বিরুদ্ধে আমি, এই নোংরামির বিরুদ্ধে আমি। এসআইআর সিস্টেম মেনটেন করে হোক, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না করে হোক, তার বিরুদ্ধে আমরা নয়। আর সাথে সাথে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত করা হচ্ছে এরও বিরুদ্ধে আমরা। শান্তনুবাবু সব থেকে বেশি ক্ষতি করবে এসআইআর নিয়ে, সেটাই মতুয়া ভাইদের মিলিয়ে নেবে। আমাদের বিশ্বাস সাধারণ মানুষ আমাদেরকে সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিটে পৌঁছাবে। প্রশ্নই আসবে না যতদিন না পর্যন্ত তিনি প্রকাশ্য বলবেন যে 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই কথা তিনার ভুল হয়েছিল, ভুল স্বীকার করবেন এবং প্রকাশ্যে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক আলোচনায় আমরা বসবো না। বিধানসভা নির্বাচন একেবারে শিওরে, এবং যেটা এই কারণে সব দলই কিন্তু একেবারে মরিয়া মাঠে নেমে পড়েছে। তার মধ্যে একমাত্র বিধায়ক আইএসএফের কি করবে আগামী বিধানসভা নির্বাচনে তা নিয়েই কথা বলে নেব নওশাদ সিদ্দিকীর সঙ্গে। দাদা, আপনাকে বাংলা হান্টের স্বাগত। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে আপনি ওয়ান অ্যান্ড অনলি বিধায়ক বলা যায় আইএসএফের, মানে সামনে নির্বাচন, আপনি কিভাবে ঘুঁটি সাজাচ্ছেন? দেখুন, আমাদের নির্বাচনে আসলে কন্ডাক্ট করতে হবে, কন্টেস্ট করতে হবে, এটা যেমন পার্ট, তার থেকে বড় জিনিস হচ্ছে মানুষকে সচেতন করা। ক্ষমতা দখলই আমাদের স্বপ্ন নাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমাদের স্বপ্ন। সুতরাং নির্বাচন আসছে, প্রার্থী দেব, কন্টেস্ট করব, মানুষ চাইলে আরও সংখ্যা বাড়বে। তবে আমাদের ভরসা, যেভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছি অ্যাজ বিধায়ক হিসেবে 4 বছর যা পারফর্ম করেছি, যার ধর্মবর্ণ নির্বিশেষে, যেখানেও চা বাগানের শ্রমিকরা আক্রান্ত হয়েছে, সে আদিবাসী সমাজের মানুষের আক্রান্ত হয়েছে, মুসলিমরা আক্রান্ত হয়েছে, ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে, বা ফেক এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে হয়েছে, সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে পারফর্ম করেছি, আমাদের বিশ্বাস সাধারণ মানুষ আমাদেরকে সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিটে পৌঁছাবে। তার জন্য ডবল ডিজিটে যাওয়ার জন্য যে সাংগঠনিক যেগুলো আছে, বুদ্ধিভিত্তিক সংগঠন তৈরি করা, তার কাজে আমরা নিয়োজিত আছি। একদমই। সেক্ষেত্রে এই যে বারবার করে হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি বারবার করেই বলছেন যে মুসলিমরা একটু হলেও দিদির ওপর থেকে মোহভঙ্গ হয়েছে। তো সেক্ষেত্রে কখনো কি এরকম আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে যে একসাথে লড়ার? কারণ উনি একবার ইঙ্গিত দিয়েছিলেন যে দল গড়বেন নতুন। দেখুন, হুমায়ুন কবির সাহেবের সাথে তখনও অতদিন পর্যন্ত কথা বলবো না। রাজনৈতিকভাবে অ্যালায়েন্সের প্রশ্নই আসবে না যতদিন না পর্যন্ত তিনি প্রকাশ্য বলবেন যে 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই কথা তিনার ভুল হয়েছিল, ভুল স্বীকার করবেন এবং প্রকাশ্যে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক আলোচনায় আমরা বসবো না। যদি হয়নি তারপরেও বলছি, কারণ আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই। আমাদের রাজনীতির মধ্যে এই মারামারি, কাটাকাটি, হানাহানি এই রাজনীতি নয়। সুতরাং তাকে নিলে 2টো সিট বাড়তে পারে, 4টে সিট বাড়তে পারে, বা তার বিশাল ফলোয়ার্স, তার থেকে বড় জিনিস হচ্ছে মূল্যবোধের রাজনীতি আমরা করতে চাই। সেই রাজনীতির মধ্যে হিংসা এই ধরনের কোনো কথা থাকবে না। আর একটা জিনিস যেটা বলছেন যে হুমায়ুন কবির সাহেব বলছেন মুসলিমদের কিছুটা হলো মোহ মমতা ব্যানার্জির কাছ থেকে সরেছে। মমতা ব্যানার্জিকে এখন কারা চাইছে দেখুন, একটা হচ্ছে বিজেপির ভয় দেখিয়ে যে মানুষগুলোকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে সেটা, দ্বিতীয়ত তৃণমূলে থেকে করে কামিয়ে খাচ্ছে এই মানুষজন ছাড়া না হিন্দু না মুসলমান কে মমতা ব্যানার্জির মুখাপেক্ষী হয়ে আছে। মমতা ব্যানার্জির মুখাপেক্ষী আমরা কেউ নয়, শুধু ওই ভয় দেখিয়ে চমকে ধমকে রাখার চেষ্টা করেছে। 2026-এ নির্বাচন আগিয়ে আসছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল আর তার রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি, এই দুটো শক্তিকেই বাংলার মানুষ আর পছন্দ করছে না। একদিকে সাম্প্রদায়িক শক্তি আর একদিকে ফ্যাসিস্ট মানে দুর্নীতিগ্রস্ত দল, এই দুয়ের জাতাকলে বাংলার মানুষ আছে পেরেশানিত হয়ে আছে। 25,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তার নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। শওকত মোল্লাকে নিয়ে কি বলবেন? তিনি তো আপনাকে গুরুত্ব দিতেই রাজি নয়। আমি দেখুন একটা কথা বলি, তার নেত্রীর সাথে আমার লড়াই, মমতা ব্যানার্জির সাথে আমার সরাসরি লড়াই। শওকত সাহেবের মতো নেতা তৃণমূল কংগ্রেসের মানে 500-700 আছে। কালকে শওকত সাহেবকে মনে করলে বসিয়ে দেবে, অন্য কাউকে তুলতে পারবে। ঠিক আজ থেকে 2 বছর আগে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাতো আমার ভাঙড়ের নেতা
আরাবুল ইসলাম সাহেব, দল সরিয়ে দিল, আরাবুল ইসলাম সাহেব আজ পিকচার থেকে আউট। তা সুতরাং এই সব চুনোপুটিকে আমি পাত্তা দিতে চাই না। মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্বা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলে নটোরিয়াস ক্রিমিনাল, তার কথা আমি পাত্তা দেবো কেন? আমার লড়াই মমতা ব্যানার্জির এই নীতির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি যে নীতি নিয়ে আসছে, ধর্মে ধর্মে মানুষের বিভাজন তৈরি হচ্ছে, আর সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার অধিকার পাচ্ছে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে ধ্বংসের পথে, গণপরিবহনের মতো ব্যবস্থাও আজকে মাটির সাথে মিশে যাচ্ছে। সুতরাং আমার লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির এই সিস্টেমের বিরুদ্ধে। আমার ফোকাস মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই। গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে সেটা চলবে। এই চুনোপটি শওকত মোল্লাদের আমি কোনো উত্তর দেবো না। উনি তো আপনার ব্যক্তিগত লাইফ নিয়েও অনেক কথা বলেছেন। আপনার বিয়ে হয়েছে, সেখানে একটা মহিলা আপনার নামে মানহানির মামলা করেছে, মানে এটা কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আমার উকিল শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, শামীম দ্বারা আছেন, তারা আমাকে একটা কথাই বলেছে যে মাইনের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে না, আইনের বিষয়টা আমি দেখে নিচ্ছি, আপনারা নির্দ্বিধায় আপনি পার্টি করে যান। সুতরাং কে কি চিৎকার চাচামেচি করলো কোর্টে দেখা হবে, কোর্ট ডিসাইড করবে, কোর্ট উইল বি ডিসাইডেড। আমরা সেই জন্য অপেক্ষায় আছি। উনি বলেছেন যে আপনাকে উত্তর আমি কেন দেবো? কোর্ট উত্তর দেবে, কোর্টের মাধ্যমে উত্তর নিয়ে দেওয়া হবে। যে মামলা তো এখন কোর্টে গিয়েছে, কোর্টের মাধ্যমে হবে। অপেক্ষা করুন না, তো ধৈর্য হারালে হবে না। দেখুন, আমি ব্যক্তিগত পলিটিক্সের ব্যক্তিগত আক্রমণের পছন্দ নয়। আপনারা জানেন, যখন মমতা ব্যানার্জির পরিবারের কাউকে নিয়ে একটা আলোচনা চলছিল না, তখন সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলেছিলাম 2011 সালের আগে কি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে আর কতটা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এই নিয়ে চর্চা হওয়া দরকার। পরিবারের কে কোন পর্যায়ে আছে সেই নিয়ে চর্চা করা আমাদের অনুচিত। আমি এই মূল্যবোধের রাজনীতি করি। তো আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে মানে তার দলের সুপ্রিমোর নামে ব্যক্তিগত আক্রমণ করতে হবে, এই তত্ত্বে আমি বিশ্বাসী নয়, এই আদর্শে আমি আদর্শিত নয়। আমি এসেছি জনগণের কল্যাণার্থে, কল্যাণের কাজ করতে। আমার কার্যক্রমের মধ্যে কিছু যদি ভুল থাকে তার নিয়ে চর্চা হোক। আর আমার ব্যক্তিগত জীবনে যদি কেউ মনে করে যে আমি দোষী, কোর্ট ডিসাইড করবে। মামলা তো কোর্টে গিয়েছে, কোর্টে দেখা হবে। আপনি মানুষের সঙ্গে কাজ করতে চাইছেন, মানুষের হয়ে কাজ করতে চাইছেন, কিন্তু শওকত মোল্লা বলছে এবার তো আইএসএফ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গল্প শোনালে কি? দেখুন, যখন 21 নির্বাচনের পরেই বলেছিল 6 মাস টাইম দিয়েছিল, ভাঙড়ে চেয়ার পাতার কেউ থাকবে না। আর এখন যেখানে ভাঙড় নয়, সারা রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে দাঁড়ালে অন্তত 100 মানুষ এসে দাঁড়াচ্ছে। সুতরাং আমি আবারও বলছি, শওকত মোল্লা সাহেবের প্রসঙ্গ বলে আপনাদের মূল্যবান বা আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাইছি না। অন্য কোনো কোশ্চেন থাকলে করুন, আমি উত্তর দেবো। এসআইআর নিয়ে কি বলবেন? তৃণমূল যেগুলো যারা বিজেপি বিরোধী রয়েছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সবাই একযোগে এটা নিয়ে লড়াই করছে। দেখুন, আমি একটা কথা বলি, এসআইআর নিয়ে আজকে পলিটিক্স হচ্ছে, এর বিরুদ্ধে আমি, এই নোংরামির বিরুদ্ধে আমি। এসআইআর সিস্টেম মেনটেন করে হোক, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না করে হোক, তার বিরুদ্ধে আমরা নয়। আর সাথে সাথে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত করা হচ্ছে, এরও বিরুদ্ধে আমরা জনগণকে স্পষ্ট ভাষায় বলেছি যে আতঙ্কিত হবেন না। এসআইআরের জন্য যে অফিসার নিয়োগ হয়েছে সেগুলো রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 70,000 বুথ লেভেল এজেন্ট অফিসার কে দিচ্ছে? রাজ্য সরকার। আর রাজ্য সরকার কি বলছে? এসআইআর হতে দেবো না। মানে সাপে কামড়া চোঝা এরাই যাচ্ছে, কখন কি বলছে এরাও জানে না। তারপরেও আমরা বলছি যে বুথ লেভেল অফিসার আছে তার নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন আগে জানুন। সে যদি অন্যায়ভাবে আমাদের বুথের রাম রহিম হোক বা সীতা ফতেমা, কারো নাম যদি কাটে তার বিরুদ্ধে আইনত লড়াই হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে। আইন স্পষ্ট। যেভাবে মমতা ব্যানার্জি বলছেন এসআইআর নিয়ে অনেক গল্প শোনাচ্ছেন, তাহলে আপনি ইআরওকে আপনি আপনার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও যেটা নিয়োগ আপনি করেছেন সেটা আপনি নিয়োগ দিচ্ছেন কেন তাদেরকে? আপনি কেরলের মতো এসআইআরের এগেনস্টে গিয়ে যেভাবে তারা রেজুলেশন পাস করেছে, পশ্চিমবাংলা বিধানসভায় রেজুলেশন পাস করেন, তাহলে জানবো আপনি সত্যিকার অর্থে এসআইআর এর। শান্তনু ঠাকুর একটা ফিগার বলে দিচ্ছে যে 1 কোটি কত লক্ষ, সেই ফিগারটা বলে দিচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? এই ফিগারটা কিভাবে এদের পক্ষে জানা? শান্তনু বাবু সব থেকে বেশি ক্ষতি করবে এসআইআর নিয়ে, সেটাই মতুয়া ভাইদের মিলিয়ে নেবেন। অত সহজ নয়। আমি একটা অন ক্যামেরা বলছি, কে বৈধ কে অবৈধ ভোটার বলা হচ্ছে না। শান্তনু বাবুকে বলছি, যে ক্রাইটেরিয়া চেয়েছে, আপনি মতুয়া সমাজ থেকে বিলং করেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর পরিবারের আপনি একজন, কেন আপনি মতুয়া সমাজের মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছেন? নাটক করেছিলেন না আপনারা? কার্ড দিয়েছিলেন, মতুয়া মহাসংঘের কার্ড দিলে নাকি সারা ভারতবর্ষে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। মহারাষ্ট্রে গিয়ে মতুয়া মহাসংঘের কার্ড নিয়ে মানুষ বিপদে পড়েছিল, তার কার্ডের গুরুত্ব দেয়নি বা সে কার্ড দেখেও সে রেহাই পায়নি।
এই যে এসআইআর হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের নাম পাবেন তো সবার খুঁজে, শান্তনুবাবু জবাব দিতে পারবে তো? শুধু মানুষকে বোকা বানানো হচ্ছে। দেখুন অনেক গল্প শোনায়, অসমে শোনানো হয়েছিল, ওখানে যারা ধর্মীয় পরিচয় মুসলমান বাংলাদেশি ঘুষপেটিয়া বলে প্রচুর তাদেরকে কালিমা লিপ্ত করা হতো। 1971 সালে দলিল বার করে জাস্ট যাদের নাম বাদ পড়েছে কত সংখ্যক মুসলিম সম্প্রদায়ের, যাদের আবার নাম পড়েছে মুসলিম সম্প্রদায়ের বাদ পড়েছে মানে 2 লাখ মতো, তার মধ্যে আবার খোঁজ নিয়ে দেখুন নামের বানান টানান এইসবগুলো ভুল। আমি এই পশ্চিমবাংলার কথাও বলবো আমি, যে আমরা চোখ কান খুলে রেখেছি, যদি অবৈধভাবে কোনো ভোটারকে ডিভোটার করা হয় তার বিরুদ্ধে আইনত লড়াই চলবে। যে অফিসার করবে সে অফিসারকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ছেড়ে কথা বলবো না। তো হুমকি আমি অফিসারকে দিচ্ছি না, এটাকে হুমকি বলতে পারে, আমি হুমকি দিচ্ছি না, কিন্তু না আইনি লড়াই আমরা লড়বো। কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা হতে দেবো না। করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।